হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। সুখ দুঃখের জীবন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। আর এই যে দেখছেন, মানুষ যেমন ঘাড় তেড়া করে, তো আমার চুলাটাও মাঝে মধ্যে ঘাড় তেড়া করে। লাইট দিয়ে, গ্যাস লাইট দিয়ে চুলা জ্বালাতে যাচ্ছি, জ্বলছিল না, হয়তো ভেজা হাত ছিল এই জন্য। তো এই যে সকালবেলা চলে এসেছি চা বানাতে। আজকে সকালে কেন জানি চা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে তাহলে চা বসিয়ে দিই। তো এই যে চা বসিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো এই যে দিনের মধ্যে যে কতবার চা চায় তার ঠিক নাই, ওর দাদি ফুপুর মতো হয়েছে আর কি। আমার কিন্তু চায়ের প্রতি অতটা নেশা হয় না। শীতের সময় একটু ঘন ঘন খাই, তবে অন্য সময়টাতে মন খুশি, মানে মন ইচ্ছা। তবে আজকে সকালবেলা কেন জানি খুব চা খেতে ইচ্ছা করছিল, আর রং চাটাই আমি বেশি খাই, এটা আমার কাছে বেশি ভালো লাগে। চা নিয়ে এবার একটা কথা বলা যাক, সেটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়ির সবাই যেহেতু চা পছন্দ করে, চা খায় বেশি, অতিরিক্ত পরিমাণে, আমার শাশুড়ি, ননদ, ফুপি শাশুড়ি, তো আমাকে চা বানাতে দিয়েছে। আমি নতুন নতুন বউ, তো চা বানাতে দিলে তো পাতি আর কি একটু বেশি পড়ে গেছে, কি করব, পড়ে গেলে তো আর কোনো করতে পারবো না। তো এখন পাতি পড়ে গেছে একটু বেশি পরিমাণে, চায়ের কালারটা বেশি ঘন হয়ে গেছে, একটু কালচে মতো। তো ফুপি শাশুড়ি বলছে যে তোমার বাপ মা কি তোমাকে চা বানানোটাও শেখায় নাই? তবে এই কথাটা শুনে আমার খুব কষ্ট লেগেছিল। কেন শ্বশুরবাড়ির লোকজন যদি এভাবে কথা শোনায়, তাও আবার ফুপি শাশুড়ি, খুব কষ্ট পেয়েছিলাম যে কি আমাকে বললো যে আমি চা বানাতে পারি না। আচ্ছা, ভালো কথা, বানাতে পারি না ঠিক আছে, তাহলে সে তো আমাকে শিখিয়ে দিতে পারতো, তাই না? তো পাতিটা আর কি একটু বেশি পড়ে গেছে, এটা আর কি আমি তো ইচ্ছা করে দিই নাই। আর ছোটবেলা থেকে আমার মা বাপ আমাকে কোনো কিছু হাতে ধরে শেখায় নাই, আমি নিজে নিজে সব কিছু শিখেছি। আল্লাহর রহমতে আমি সব রান্না বান্নাই পারি। এই যে আমি কিন্তু আমার অনার্স মাস্টার্স কমপ্লিট একটা মেয়ে, আমার জীবনে ইচ্ছা ছিল বিসিএস দেওয়া, বিসিএস পরীক্ষা তো দিয়েছি, বিসিএস ক্যাডার হওয়ার প্রতি খুবই ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য হয় নাই। আর ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, ব্যাংকের চাকরিও হয় নাই, কিন্তু সব প্রাইভেট চাকরির ক্ষেত্রে কখনো ট্রাইও করি নাই। তারপরে এই যে আমার সংসার হলো, বিয়ে হলো, সংসার হলো, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে তো চাকরি করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য ঘরে বসে আর কি কিছু একটা করতে চাই, এই প্ল্যানটাই আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল। নিজের সংসারটা নিজের হাতে সুন্দর করে গুছিয়েছি। আমরা মেয়েরা আসলে কেমন বলি, আমরা কিন্তু নিজের সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সব মেয়েরাই আসলে সংসারটাকে, তার নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। কারোর ঘরে হয়তো দামি ফার্নিচার আছে, আমার ঘরে হয়তো সেরকম দামি ফার্নিচার নাই, তবে যতটুকুই করেছি অনেক কষ্ট করেই করেছি। কারণ অনেকে দেখি যে সংসার জীবন, আমি তো বিয়ের পরে আর কি আলাদাভাবে থাকি, আলাদাভাবে বলতে ঢাকাতে বাসা নিয়ে থাকি, আর শাশুড়ি শ্বশুর আমার বাপ মা সবাই কিন্তু গ্রামে থাকে। অনেকে দেখেছি যে বাড়ি থেকে আর কি জিনিসপাতি নিয়ে আসে, ফার্নিচার টুকটাক। আমি কিন্তু কখনো আমার বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, কোথাও থেকে কিন্তু নিয়ে আসি নাই, আমি অনেক কষ্ট করে করেছি। আপনাদের ভাইয়া ও চাকরি করতো, যে কয় টাকা স্যালারি আগে বিয়ের প্রথম প্রথম পেতো, সেটা দিয়ে আমাদের সংসার চালাতে আর কি হিমশিম খেয়ে যাওয়া হতো। কারণ তখন মাত্র 15,000 টাকা স্যালারি ছিল, 15,000 টাকার মধ্যে তার 5,000 টাকা বাসা ভাড়ায় দেওয়া লাগতো, এক রুমের বাসা নিয়ে থাকতাম আগে। আর তারপরে প্রথম প্রথম খুব কষ্ট করেছি, কিছুই ছিল না সংসারে, ফ্লোরিং করে বিছানা করে থাকতাম। তখন 2টা বালিশ, একটা হাঁড়ি, একটা কড়াই ছাড়া আমার কিচ্ছু ছিল না, খুব কষ্ট করেছি। বাথরুমে একটা বালতি, বদনা, কিছুই ছিল না। পরেই যে আস্তে 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 একটা একটা করে করে কিনতে কিনতে অনেক কিছু হয়ে গেছে আমার সংসারে। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আর এই যে সংসারটা গুছিয়েছি, আসলে দুজনের প্রচেষ্টা না থাকলে একটা সংসার কখনোই সম্ভব না গোছানো। তারপরে অল্প টাকা বেতনে চাকরি করে আর কি এই যে সংসারে সব কিছু করা,
এটা কখনোই সম্ভব না। আমি নিজের হাতে যে সংসারটাকে গুছিয়েছি একটু একটু করে টাকা জমিয়ে। আমরা মেয়েরা না আসলে কেমন টাকা জমিয়ে রাখতে কিন্তু পছন্দ করি, মানে সেই টাকা দিয়ে ঘরের জিনিস, নিজের পার্সোনাল জিনিসের থেকে আর কি ঘরের জিনিস কিনতে আমি বেশি পছন্দ করি। আপনাদের কাছ থেকে মূল্যবান একটা জিনিস চেয়ে নিয়েছি, সেটা হচ্ছে লাইক। তো আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যে কথা বলছিলাম, আমি কিন্তু নিজের সংসারের জন্য অনেক ত্যাগ করেছি, নিজের পার্সোনাল জিনিসের প্রতি কখনো চাহিদা করি নাই, সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। এই যে কষ্ট করে করে একটা একটা করে আজ 7 বছরের সংসারে অনেক কিছু করতে পেরেছি। একার পক্ষে, আপনাদের ভাইয়ার একার পক্ষে কিন্তু কোনো কিছু করা সম্ভব ছিল না, কারণ ঢাকা শহরে 2 রুমের ফ্ল্যাট নিয়ে থাকা, মানে বাসা নিয়ে থাকা, তারপরে হচ্ছে বাসা ভাড়ায় তো চলে যায় আমাদের 15,000 টাকা, আবার আছে কি বলে খাওয়ার খরচ আছে, খাওয়ার খরচে কিন্তু পর্যাপ্ত চলে যায়। তো অল্প টাকা বেতনে আসলে বাসা ভাড়া, তারপরে খাওয়া দাওয়া এগুলো দিতেই কিন্তু চলে যায়, আর অন্য খরচের কথা তো বাদই ধরলাম। তো ঘরের জিনিস আর কি কিভাবে হবে, এজন্য আমি আর কি ঘরের জিনিসে করার প্রতি উৎসাহিত হয়ে একটু একটু করে টাকা জমাতাম, কখনো বাজে খরচ করি নাই। ছোটবেলা থেকে আমি একটু হিসাবি কোয়ালিটির, মানে হিসাব করে চলতে পছন্দ করি, এটা আমার বাপ মায়ের শিক্ষা আর কি। কোথাও কোনো দোকানে আর কি বাকি করাটা কিন্তু আমার পছন্দ না। আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে দেখেছি মানে বাকি করে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আমার এদিক থেকে আমার বাবার বাড়ির লোকজনের কিন্তু একটু ব্যতিক্রম, কোথাও কোনো দোকানপাটে কিন্তু বাকি করে না। বাকি করাটা আমার একদমই পছন্দ না। কোনো দোকানে যদি আমি 5 টাকা বাকি থাকি তাহলে আমার সেটার জন্য অনেক কষ্ট লাগে, মানে খারাপ লাগে যে ওই টাকাটা কিভাবে দিব, মানে টেনশন কাজ করে। যাই হোক, টেনশন ফ্রি থাকতে পছন্দ করি। তারপরে এই যে চলে আসলাম রান্না বান্নায় আর কি, বিকালের পরে রান্নাটা করে নিচ্ছি, বিকালের পরে না, এটা হবে সন্ধ্যার পরে। তো এইখানে এই যে মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ আর কি ভর্তা করব, আর আলু দিয়ে বাটা মাছ রান্না করব, একটু ঝোল করব। চিংড়ি মাছের মধ্যে কিন্তু অনেক শামুক থাকে, মানে ছোট ছোট শামুক থাকে, তো সেগুলা কিন্তু ভালো করে বেছে নিয়েছি। আর এখন প্রথমেই আমি চিংড়ি মাছটা আর কি ভেজে নিব, পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আগে প্রথমে চিংড়ি মাছটা ভাজি করে নিব, তারপরে পেঁয়াজ রসুন মরিচ এগুলা ভাজি করে নিয়ে শিলপাটায় বেটে নিব। আমার এই কষ্টের সংসারে কিন্তু অনেকেই নজর দেয় আমার সাথে হিংসাপানা করে, তো আমি আসলে তাদের নাম বলতে চাই না, তবে যারা আমাকে নিয়ে এই যে এতটা হিংসা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমি তো জানি এই সংসারটা নিজের হাতে গুছানোর ক্ষেত্রে আমার ত্যাগটা কতটা ছিল। আমি নিজে কখনো আমার শখ আহ্লাদ কখনো পূরণ করি নাই, সংসারের জন্য করেছি, সব সময় সংসারের জন্য চিন্তা ভাবনা করতাম। 5 টাকা থাকলে সেখান থেকে 1 টাকা কিভাবে বাঁচানো যায় সেইভাবেই আর কি চলেছি সব সময়। এদিকে এই যে মাছটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। শীতের সময় আসলে কিন্তু আমি অনেক রকম ভর্তা করি, এই যে সামনে শীত আসবে, শীতের সময় অনেক রকম, শীতের সকালে মানে শীতের রাত্রে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শীতের সময় যে কোনো তরকারি খুব স্বাদ লাগে, সবজিগুলাও খেতে মানে এত পরিমাণ ভালো লাগে। আর আমি তো সারা বছরই ধনিয়া পাতা খাই, শীতের সময় ধনিয়া পাতাটা কিন্তু বেশি স্বাদ লাগে তরকারিতে দিলে। অনেকের কিন্তু ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ, আবার অনেকের পছন্দ না, তবে আমার অনেক বেশি পছন্দ। এদিকে যে নতুন কড়াইতে আর কি মাছটা ভাজি করছি, আমার ফ্রাই প্যান আছে কিন্তু ভাবলাম যে যেহেতু এই তরকারিটা রান্না করব এই কড়াইতে, এজন্য এই কড়াইতে আর কি ওই মাছ ভাজি করে নিচ্ছি। আর মাছ ভাজি করার পরে এই যে তেলটা থাকছে, এই তেলটা দিয়েই আর কি আমি মশলাটা কষিয়ে নিব, তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার মা তো এইভাবেই ছোটবেলা থেকে দেখে আসছে, এভাবে রান্না করে, তো এইভাবে দেখে দেখে আর কি শিখেছি আমি। তো অনেক কথা বলে ফেললাম, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। অনেক বেশি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।